নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এক অবিশ্বাস্য কুইজ শো ঘটনার গল্প, যেখানে কোটি কোটি পাউন্ড জেতা এবং বড় ধরনের প্রতারণার চাঞ্চল্যকর সত্য একসঙ্গে মিশে আছে। কিভাবে একজন পরিবারের কনসোর্টিয়াম পুরো সিস্টেমকে হ্যাক করেছিল, তাদের কৌশল, ষড়যন্ত্র এবং চমকপ্রদ ফলাফল সবকিছুই আমরা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখুন, কারণ আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না কতটা নাটকীয় হয় এইসব ঘটনা। 2001 সালের 9 সেপ্টেম্বর ব্রিটিশ উপস্থাপক ক্রিস ট্যারেন্ট হু ওয়ান্টস টু বি এ মিলেনিয়ার, অর্থাৎ ক্রিস ট্যারেন্টে কে কোটিপতি হতে চায়, এই অনুষ্ঠানে 8 জন প্রতিযোগীকে স্বাগত জানান। ধনী হওয়ার আশায় প্রতিযোগীরা খেলা শুরু করেন ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, অর্থাৎ কে আগে বাজার প্রেস করতে পারবে সেই রাউন্ড দিয়ে। এই রাউন্ডে তাদেরকে আগাথা ক্রিস্টির একটি থ্রিলার উপন্যাস, যেটার নাম হলো ডেথ অন দ্য নাইল, এর শিরোনামের শব্দগুলো সঠিক ক্রমে সাজাতে হয়। বেশিরভাগ প্রতিযোগী সঠিক উত্তর দিলেও চার্লস ইনগ্রাম সবচেয়ে দ্রুত ছিলেন। তিনি মাত্র 3.97 সেকেন্ডে কাজটি সম্পন্ন করেন। ইনগ্রাম, যিনি 2 বারের প্রতিযোগী ছিলেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজের সুযোগটি গ্রহণ করেন, কিন্তু শিগগিরই তার উত্তরে দ্বিধা প্রকাশ পেতে শুরু করে। 15টি প্রশ্নের মধ্যে 7টি সঠিকভাবে উত্তর দেওয়ার পর এবং 3টি সুযোগের মধ্যে 2টি ব্যবহার করার পরও তিনি বারবার সঠিক উত্তর দিতে সক্ষম হন। একটি সময় পরে যখন তিনি শেষ প্রশ্নের মুখোমুখি হন, যা তাকে 1 মিলিয়ন পাউন্ড জিতিয়ে দিতে পারে, প্রশ্নটিতে অপশন ছিল গুগল, মেগাট্রন, গিগাবিট, ন্যানোমল। এর মধ্যে একটি অপশন বেছে নিতে বলা হয়, যা তার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হয়। প্রতিযোগীর কোনো পূর্ব জ্ঞান না থাকা সত্ত্বেও নাটকীয়ভাবে নিজের উত্তর পরিবর্তন করে গুগল দেন, যা স্টুডিওতে তীব্র উত্তেজনা সৃষ্টি করে। তিনি 1 মিলিয়ন পাউন্ড জিতে নেন এবং এর আগের মাত্র 2 জন বিজয়ীর দলের নাম লেখান। তবে পরবর্তীতে এই বিস্ময়কর জয়টি প্রতারণার ফল বলে প্রকাশ পায়। মেজর চার্লস ইনগ্রাম এবং তার সহযোগীরা প্রতারণামূলক পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হন, যা এরপর থেকে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এবং নাটকীয় রূপ নিয়েছিল। নির্দোষ দাবি বজায় রাখলেও 20 বছর পরেও চার্লস ইনগ্রামের ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দেয়। পর্দার আড়ালে ইনগ্রাম যখন নিজের জয় উদযাপন করছিলেন, তখন অনুষ্ঠানটির পরিচালকেরা অনিয়মের সন্দেহ করতে শুরু করেন। অনুষ্ঠান চলাকালীন শব্দ প্রযুক্তিবিদরা প্রতিষ্ঠানের সিইও পল স্মিথের সঙ্গে যোগাযোগ করেন। ইনগ্রাম জেতার পর পুরস্কারের অর্থের চেকটি প্রক্রিয়াকরণের জন্য প্রযোজনা সংস্থার কাছে রাখা হয়। এই সময়ে স্মিথ এবং প্রযুক্তিবিদরা রেকর্ড করা ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে দেখা যায় ইনগ্রাম গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পর্কে অজ্ঞ ছিলেন এবং তার পরপর একাধিক সঠিক অনুমানের মাধ্যমে জেতার ঘটনাটি পরিসংখ্যানগতভাবে প্রায় অসম্ভব ছিল। বক্তা একজন ব্যক্তির বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার সময়কার চিন্তাধারার বিশ্লেষণ করেন এবং লক্ষ্য করেন যে তিনি প্রায়শই বিকল্পগুলো একে একে অনেক সময় ক্রমানুসারে ভেবে দেখেন। বিষয়টি ব্যাখ্যা করতে বক্তা একটি উদাহরণ দেন। এমেলটন চিজ কোন দেশে উৎপত্তি হয়েছে তা অনুমান করতে গিয়ে ওই ব্যক্তি যুক্তির ভিত্তিতে একাধিক দেশ পর্যায়ক্রমে বিবেচনা করেন। পরবর্তী উদাহরণে জ্যাকলিন কেনেডির দ্বিতীয় স্বামী কে ছিলেন, এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি প্রতিটি বিকল্প বিচার করে শেষ পর্যন্ত অ্যারিস্টটল ওনাসিসকে সঠিকভাবে বেছে নেন। বক্তার মতে এ ধরনের আচরণ যুক্তি নির্ভর এবং অনিশ্চয়তার পরিস্থিতিতে একেবারেই স্বাভাবিক। স্টুডিওর সেটআপে প্রতিযোগী ও সঞ্চালকের জন্য পৃথক ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবস্থা থাকে। পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়া ধারণের জন্যও আলাদা সরঞ্জাম স্থাপন করা হয়। সঞ্চালক যখন প্রশ্ন পড়ে শোনান, তখন প্রযুক্তিবিদরা দর্শকদের আচরণ, যেমন নির্দিষ্ট সময়ে কাশি দেওয়া
ইত্যাদি সতর্কভাবে পর্যবেক্ষণ করেন। অংশটি শেষ হয় এই উল্লেখ করে যে হু ওয়ান্টস টু বি এ মিলেনিয়ার, অর্থাৎ কে কোটিপতি হতে চায়। যুক্তরাজ্যের একসময় সর্বোচ্চ প্রায় 19 মিলিয়ন দর্শকের মনোযোগ কেড়েছিল। এই অংশে কুইজ শোতে অংশগ্রহণের ব্যাপক জনপ্রিয়তা ও তীব্র প্রতিযোগিতার কথা তুলে ধরা হয়েছে, যেখানে বিশেষভাবে চার্লস ইনগ্রাম পরিবারের বারবার অংশগ্রহণের প্রসঙ্গটি উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়। চার্লস ইনগ্রামের স্ত্রী ডায়ানা ইনগ্রাম এবং তার ভাই অ্যাড্রিয়ান পল, যারা একাধিকবার প্রতিযোগিতা করে পুরস্কারও জিতেছিলেন, শোটির কাঠামো এবং নিয়মকানুন ভালোভাবে বুঝে গিয়েছিলেন। তাদের সাফল্য সত্ত্বেও দুজনেই একে অপরকে পেছনে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন এবং এমনকি শোতে অংশ নেওয়ার কৌশল ও প্রস্তুতি নিয়ে একটি বই প্রকাশের কথাও ভেবেছিলেন। তাদের এই গভীর জ্ঞান ও কৌশল ইঙ্গিত দেয় যে আরও অনেক প্রতিযোগী শোটির কাঠামোকে সমান দক্ষতায় নিজের সুবিধার্থে ব্যবহার করেছিলেন। ডায়ানা ইনগ্রাম ও চার্লস ইনগ্রাম ওয়েলেসের এক কলেজ লেকচারার টোয়েনের সঙ্গে মিলে একটি গেম শোতে অংশগ্রহণের পরিকল্পনা করছেন। টোয়েনের জয়ের সম্ভাবনা বাড়াতে তারা ফোনে আলোচনার মাধ্যমে একটি যৌথ কৌশল ঠিক করেন, যেখানে চার্লস সম্ভাব্য উত্তরগুলো পড়ে শোনাবেন এবং অন্যরা গোপন সংকেতের মাধ্যমে সহায়তা করবেন। আলোচনার এক পর্যায়ে টোয়েন জানান তিনি এবার নিজের পদ্ধতিতে পরিবর্তন আনতে চান, আগের রক্ষণাত্মক ধারা ছেড়ে আরও আক্রমণাত্মক প্রতি আক্রমণমূলক কৌশলে খেলতে ইচ্ছুক, যাতে শো চলাকালীন নিজের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তের ওপর আরও বেশি ভরসা করতে পারেন। বক্তা প্রথমে স্বীকার করেন যে তিনি গুগল কি তা নিশ্চিতভাবে জানেন না, তবুও পরক্ষণেই উল্লেখ করেন যে এর মাধ্যমে তিনি 1 মিলিয়ন পাউন্ড জিতে গেছেন। পর্দার আড়ালে স্টুডিওর মাইক্রোফোনে রেকর্ড করা মোট 192টি রেকর্ডিং বিশ্লেষণ করে দেখা যায় বহুবার সঠিক উত্তরের দিকে ইঙ্গিত করা হয়েছে। তদন্তে পল স্মিথের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়, যা প্রমাণ করে যে ঘটনাটি নিছক কাকতালীয় ছিল না। এই পরিস্থিতিতে সেলেডোরের ব্যবস্থাপনা পরিচালক চার্লস ইনগ্রামকে ফোন করে জানান যে রেকর্ডিং চলাকালীন অনিয়মের সন্দেহ দেখা দেওয়ায় বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান এই পর্বটি সম্প্রচার করা হবে না এবং আপাতত পুরস্কারের অর্থ প্রদানও স্থগিত রাখা হয়েছে। 1 বছর 5 মাস পর মামলা বিচারকক্ষে পৌঁছায় এবং তার ফলস্বরূপ 3 জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করা হয়। এই সময় মিডিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে ঘটনার বর্ণনা দেওয়া হয় যেন এটি একটি বড় ধরনের প্রতারণা। এই ঘটনার উপর ভিত্তি করে 2টি তথ্যচিত্রও নির্মিত হয়। তবু ইনগ্রামরা নিজেদের নির্দোষ দাবি করেন, জোর দিয়ে বলেন যে তারা সততার সঙ্গে অর্থ জিতেছেন এবং কোনো প্রতারণার পরিকল্পনা করেননি। বিচারকালে অভিযুক্তরা কোনো সন্দেহজনক কাশি লক্ষ্য করতে পারেননি এবং এমন আচরণের প্রতি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। তারা দাবি করেন যে এই অপরাধটি কোনো ভুক্তভোগী ছাড়া ঘটেনি। প্রকৃত ভুক্তভোগী হলেন তারা নিজেই, যাদেরকে আকর্ষণীয় গল্পের ভিত্তিতে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। যথাযথ প্রমাণ ছাড়াই কাশি কেবল কাকতালীয় এবং গলার স্বাভাবিক পরিষ্কারের অংশ ছিল। এই অংশে এর সারা জীবন ধরে চলা অবিরাম কাশির কথা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে আদালতে প্রদর্শিত কাশির ফুটেজটি কর্তৃক সম্পাদনা করা হয়েছিল, যাতে কাশির ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখানো যায়। এছাড়া প্রশ্ন তোলা হয়েছে 3 জন বুদ্ধিমান ব্যক্তি কেন আরও কার্যকর কোনো প্রতারণার পদ্ধতি উদ্ভাবন করতে পারলেন না, যেমন কাশির মাধ্যমে সংকেত দেওয়ার কোনো কোড তৈরি করা। রিপোর্ট অনুযায়ী উইটুক, যিনি 19 বার কাশি দিয়ে সঠিক উত্তর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার পালার সময় তিনি ব্যর্থ হন, যা তার দাবিকৃত জ্ঞান ও পরিকল্পনায় অংশগ্রহণ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। এছাড়াও স্টুডিওর দর্শক ও মঞ্চে কাশি দেওয়া ছিল স্বাভাবিক, কারণ সেখানে শব্দ এবং উত্তেজনা বেশি ছিল। এই দিকগুলো
নির্দেশ করে যে বিচার প্রক্রিয়া এবং অভিযোগগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে, যা 2014 সালের বই ব্যাট শো তাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই অংশে বলা হয়েছে যে শো চলাকালীন 19টি গুরুত্বপূর্ণ কাশি শুধুমাত্র কাকতালীয় ঘটনা ছিল না, বরং এমন প্যাটার্নের সম্ভাবনা অত্যন্ত কম। তিনি যে বিশ্লেষণটি করেছেন তা বক্তার নিজের সংকটকালীন সময়ে করা তদন্তের মিলিতভাবে কাজ করে। বিশ্লেষণ অনুযায়ী যদি কাশির অর্ধেকই ইচ্ছাকৃত সংকেত হয়, তবুও এমন কাশির প্যাটার্ন কাকতালীয়ভাবে ঘটার সম্ভাবনা প্রায় 8%। যদিও এই বিশ্লেষণ আনুষ্ঠানিক নয়, এটি যথাযথভাবে ইঙ্গিত দেয় যে কাশিগুলো সম্ভবত সঠিক উত্তরের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে মিডিয়ায় এই ঘটনার প্রতিবেদন কিছুটা অতিরঞ্জিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতে প্রকৃত তদন্ত আরও বিস্তারিত ও সমালোচনামূলক হওয়া উচিত ছিল। পেটি স্পুনার প্রথম ব্যক্তি যিনি হু ওয়ান্টস টু বি এ মিলেনিয়ারের একাধিক সংস্করণে উপস্থিত হয়ে জয়লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে উল্লেখযোগ্যভাবে অর্থ জিতেছেন। স্পুনার এক রাতেই একাধিক ফোন কলের মাধ্যমে সিস্টেমের সুবিধা নিয়েছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ায় মনোনিবেশ করেছিলেন। তার কৌশল ছিল ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া, যা তাকে কোনো দ্বিধা ছাড়াই বড় জয়ের সুযোগ নিশ্চিত করতে সাহায্য করেছে। এই অংশে ব্যাখ্যা করা হয়েছে যে ইনগ্রামের কনসোর্টিয়াম কিভাবে ক্লায়েন্টদের একটি কুইজ শোতে প্রতারণার জন্য প্রস্তুত করত। চতুর্থ ধাপে ক্লায়েন্টরা মডেল করা বাজার প্রেসের মাধ্যমে দ্রুত উত্তর দেওয়ায় অনুশীলন করতেন। আর পঞ্চম ধাপে ফোন এ ফ্রেন্ড লাইফলাইন কল নকল করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। কনসোর্টিয়াম এই কলগুলোকে একটি নিঃশব্দ নিয়ন্ত্রিত অপারেটরের কাছে রিডাইরেক্ট করত, যাকে বলা হতো দ্য ভয়েস, এবং তিনি গুগল ও বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্যে সঠিক উত্তর সরবরাহ করতেন। 2002 থেকে 2007 সালের মধ্যে কনসোর্টিয়াম শোতে মোট 200টি আসন নিশ্চিত করেছিল, যার মধ্যে 55 জন ক্লায়েন্ট হটসিটে পৌঁছেছিলেন এবং যৌথভাবে $44.2 মিলিয়ন জিতেছিলেন, যা সেই সময়কালের শোর মোট জয়ের 26% ছিল। যখন প্রযোজকরা দ্বিতীয় সুযোগ দেওয়া বন্ধ করেন, তখন এই কার্যক্রমও শেষ হয়। জয়ের 25% মূল কনসোর্টিয়াম সদস্য কিথ ভার্গাস এবং প্যাটি স্পুনার এর মধ্যে বিতরণ করা হয়, যারা পরে 2021 সালে এই পরিকল্পনা নিয়ে একটি বই প্রকাশ করেন। এই অংশে বর্ণনা করা হয়েছে যে 2020 সালে স্পুনার পল স্মিথকে 2003 সালে কনসোর্টিয়ামের অবৈধ কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে জানান, যা বহু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এতে ইনগ্রাম পরিবার যে ভয়াবহ হয়রানি ও লাঞ্ছনার সম্মুখীন হয়েছিল তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যেমন তাদের পোষ্য প্রাণীর প্রতি সহিংসতা, বাড়ির ভাঙচুর এবং সন্তানদের উপর হয়রানি ও মানসিক চাপে রাখা। এই দুঃসহ অভিজ্ঞতার প্রভাবে চার্লস সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং পরিবার দেউলিয়া হয়ে যায়। এছাড়াও অন্য একজন ব্যক্তি তার লেকচারারের পদ থেকে পদত্যাগ করেন এবং এমনকি নিজের নাম ট্রেডমার্ক করতে বাধ্য হন, যাতে তা ভুলভাবে ব্যবহৃত না হয়। আশা করি আপনাদের এই চমকপ্রদ কুইজ শো কাণ্ডের গল্পটি আগ্রহের সঙ্গে দেখেছেন। মন্তব্যে আমাদের জানান আপনি কি ভাবছেন। ইনগ্রাম কেস কি সত্যি প্রতারণা ছিল নাকি কেবল কাকতালীয় ঘটনা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আরও চমকপ্রদ সত্য ঘটনা ভিত্তিক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পরের ভিডিওতে আবার দেখা হবে, যেখানে আমরা আরও বিস্ময়কর ঘটনা নিয়ে আসব। ধন্যবাদ।